হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, আজকের কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের সেরা ম্যারাথন ক্লাস, ম্যারাথনের যে প্র্যাকটিস সেট, সেরা প্র্যাকটিস সেট কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেট রয়েছে পরিবেশের থেকে, অর্থাৎ পরিবেশ বিদ্যা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে আজকের ম্যারাথন ক্লাস। 50টি গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন আজকে রয়েছে তোমাদের জন্য। তাই তোমাদের প্রত্যেককে বলছি, অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, তাই প্রত্যেককে বলছি তোমরা স্কিপ করবে না। আর এইরকম ভিডিও কিন্তু আমি পরীক্ষা পর্যন্ত দিয়ে যাব। তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যারা ভাবছো এই চ্যানেলের সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও, অবশ্যই কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর পিডিএফগুলো অবশ্যই তোমরা পেতে পারো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যদি ওখান থেকে যুক্ত না হতে পারো, তোমরা অবশ্যই করে টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো। ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। তো বন্ধুরা, আজকের কিন্তু ভিডিওটি ম্যারাথন ক্লাস যেহেতু রয়েছে, আমরা বেশি ডিসকাশন না গিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুবই তাড়াতাড়ি কম সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখে নেবো চটপট। ওকে, তো চলো কি কি প্রশ্ন রয়েছে দেখে নি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রত্যেকে বলছি তোমরা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। চলো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে, জলের উপরে বসবাসকারী ভাসমান আণুবীক্ষণিক প্রাণীদের বলা হয়। দেখো, জলের উপরে যে সকল প্রাণীরা ভাসমান অবস্থায় থাকে এবং আণুবীক্ষণিক প্রাণী, তাদেরকে কি বলা হয়? দেখো, জুপ্ল্যাঙ্কটন, বেন্থস, ফাইটোপ্ল্যাঙ্কটন, নেকটন। দেখো, যারা জলের উপরে বসবাসকারী ভাসমান আণুবীক্ষণিক আণুবীক্ষণিক প্রাণী, মাফ করবেন, আণুবীক্ষণিক প্রাণী, তাদেরকে কিন্তু বলা হয় কি? জুপ্ল্যাঙ্কটন। ওকে, জুপ্ল্যাঙ্কটন। আর আণুবীক্ষণিক যে সকল উদ্ভিদ রয়েছে তাদেরকে কিন্তু বলা হচ্ছে কি? ফাইটোপ্ল্যাঙ্কটন। ওকে, আর নেকটন কি? যারা হচ্ছে কি সন্তরণশীল যে সকল জীবগুলি জলের মধ্যে থাকে সেগুলো হচ্ছে নেকটন। আর বেন্থস হচ্ছে আমাদের জলের তলায় যে সকল প্রাণীগুলি থাকে সেগুলো হচ্ছে কি? বেন্থস বলা হয়। তো চলো নেক্সট, পরেরটা দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি অনবীভবনযোগ্য সম্পদ হলো। অনবীভবনযোগ্য সম্পদ কোনটি? দেখো, জলবিদ্যুৎ, ধাতু, জল, তাপবিদ্যুৎ। তাহলে দেখো, জলবিদ্যুৎ কিন্তু আমরা পুনর্ভবনযোগ্য। ওকে, তাহলে জলবিদ্যুৎ কিন্তু হবে না। জল, তাপবিদ্যুৎ এগুলো কিন্তু সব হচ্ছে পুনর্ভবনযোগ্য, কিন্তু ধাতু হচ্ছে কি? অনবীভবনযোগ্য হচ্ছে কি সম্পদ? হচ্ছে ধাতু। চলো নেক্সট, পরেরটা দেখো। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, নেকটন হলো। নেকটন কি? একটু আগে আমি বললাম বন্ধুরা, যে সকল প্রাণীরা জলে কিন্তু ভাসমান অবস্থায় থাকে, সন্তরণশীল, তারা হচ্ছে কি? নেকটন। তাহলে এখানে দেখো, কাঁকড়া, শ্যাওলা, মাছ, অণুজীব। দেখো, এখানে নেকটন কোনটি? দেখো, মাছ। ওকে, মাছ হচ্ছে নেকটন প্রাণী। চলো নেক্সট, 4 নম্বর দেখো, বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে বলা হয়। বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে বলা হয় কি? বলা হয় ফনা, ফ্লোরা, বায়োম, ইকোলজি। দেখো, বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে কিন্তু বলা হচ্ছে কি? ফ্লোরা। ওকে, উদ্ভিদ সমূহকে বলা হচ্ছে ফ্লোরা, আর প্রাণী সমূহকে বলা হয় কি? ফনা। ওকে, তাহলে এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, তোমরা এই দুটো ভালো করে রাখবে। ঠিক আছে, উদ্ভিদদেরকে বলা হচ্ছে, অর্থাৎ বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে বলা হচ্ছে কি? ফ্লোরা, এবং বাস্তুতন্ত্রের প্রাণী সমূহকে বলা হচ্ছে কি? ফনা। নেক্সট, পরেরটা দেখো, চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু চিপকো আন্দোলনের নেতৃত্ব অবশ্যই মুখস্থ করে রাখবে এবং আন্দোলনের সালগুলো অবশ্যই করে মুখস্থ করে রাখবে। দেখো, চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? 1980, 1973, 1978, 1983। দেখো বন্ধুরা, চিপকো আন্দোলন অবশ্যই তোমরা জানো কত সালে হয়েছিল, রীতিমতো তোমরা অ্যান্সারটাও করে ফেলেছো। দেখো, 1973 সালে কিন্তু চিপকো আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন কে? দেখো, তোমরা সবাই জানো যে সুন্দরলাল বহুগুণা। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু চিপকো আন্দোলনটি ভালো করে তোমরা অবশ্যই করে রাখবে। চলো পরেরটা
পরেরটা দেখো, বলেছি পাণ্ডুরাও হেগড়ে কোন আন্দোলনের নেতা ছিলেন? পাণ্ডুরাও হেগড়ে কোন আন্দোলনের নেতা ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন। দেখো চিপকো আন্দোলন কি বললাম যে সুন্দরলাল বহুগুণা, তাহলে এটা চিপকো আন্দোলনের নেতা নয়। অ্যাপ্রিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। দেখো নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল কত সালে? 1985 সালে, তাই তো? তো বন্ধুরা দেখো, পাণ্ডুরাও হেগড়ে যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেই আন্দোলনটা কি? দেখো পাণ্ডুরাও হেগড়ে কিন্তু অ্যাপ্রিকো আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন, বা আন্দোলনের নেতা ছিলেন কি? অ্যাপ্রিকো আন্দোলনের নেতা ছিলেন পাণ্ডুরাও হেগড়ে। ওকে, তো বন্ধুরা আমি দেখো 2-3 বার করে বলে দিচ্ছি, কারণ যাতে তোমাদের মধ্যে ভালোভাবে তোমাদের মাথার মধ্যে ঢুকে যেতে পারে। একবার আশা করি ক্লাসগুলো দেখলে অবশ্যই তোমাদের মাইন্ডের মধ্যে সেট হয়ে যাবে। চলো নেক্সট। বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়? বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়? দেখো 1970, 1980, 1880, 1985। দেখো বন সংরক্ষণ আইন তোমরা সবাই জানো 1980 সালে। ওকে, বন সংরক্ষণ আইন কিন্তু 1980 সালে প্রণয়ন হয়েছিল। নেক্সট। এবার দেখো বর্তমানে ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতবর্ষের অভয়ারণ্যের সংখ্যা কয়টি? দেখো 341টি, 416টি, 565টি, 306টি। দেখো ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডেটাবেস মে 2022 অনুযায়ী বন্ধুরা অভয়ারণ্যের সংখ্যা কিন্তু 565টি, এবং 2020 অক্টোবর পর্যন্ত কিন্তু ছিল কত? 553টি। ওকে, আর এখন দেখো 2022 ওয়াইল্ড লাইফ ডেটাবেস অনুযায়ী মে মাসের 565টি, এবং 441টি ছিল কি 16 সাল পর্যন্ত। ওকে, চলো নেক্সট। করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? করবেট জাতীয় উদ্যান দেখো রাজস্থানে, উত্তরপ্রদেশে, বিহারে, পশ্চিমবঙ্গে। করবেট জাতীয় উদ্যান বন্ধুরা গুরুত্বপূর্ণ কিন্তু। করবেট জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান কি হচ্ছে? করবেট জাতীয় উদ্যান, এবং সেটি কোথায় অবস্থিত? দেখো সেটি হচ্ছে কি উত্তরপ্রদেশে অবস্থিত। ওকে, নেক্সট। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান। দেখো বন্দিপুর জাতীয় উদ্যান কিন্তু গুরুত্বপূর্ণ একটি জাতীয় উদ্যান। এটি হচ্ছে কি অনেক পুরনো জাতীয় উদ্যান। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, কর্ণাটক। দেখো বন্ধুরা বন্দিপুর জাতীয় উদ্যান কিন্তু কর্ণাটকে বা কর্ণাটক রাজ্যে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান। নেক্সট পরেরটা দেখো ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? ইকোসিস্টেম শব্দটির প্রবর্তন করেন কি? আর্নেস্ট হেকেল, আর্থার টার্নসলে, জেবি ওয়াটসন, অ্যাডাম স্মিথ। দেখো 11টি কি বলছে ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেছিলেন কিন্তু বন্ধুরা দেখো আর্থার টার্নসলে। ওকে, আর্থার টার্নসলে অর্থাৎ এজি টার্নসলে। নেক্সট পরেরটা দেখো ভারতের বৃহত্তম পক্ষী অরণ্য কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম পক্ষী অরণ্য গুজরাটে, কর্ণাটকে, রাজস্থানে, না আসামে? দেখো বন্ধুরা ভারতের পক্ষী অরণ্য কিন্তু কোথায়? রাজস্থানে। ওকে, বৃহত্তম পক্ষী অরণ্য যেটা সেটা হচ্ছে কি রাজস্থানে রয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে সেই পক্ষী অরণ্যের নামটা কি, অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। নেক্সট পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? অর্থাৎ পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? দেখো উড়িষ্যা, আসাম, উত্তর 24 পরগনা, সুন্দরবনে। দেখো বন্ধুরা তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গে কিন্তু সুন্দরবনে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। ওকে, নেক্সট পরেরটা দেখো তোমরা যারা বন্ধুরা এখনো আমার এই চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছো তোমরা সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। ওকে, তো বন্ধুরা দেখো নগ্ন জিন কাকে বলা হয়? তাকে অ্যামাইনো অ্যাসিডকে, নিউক্লিক অ্যাসিডকে, হরমোনকে, সালফার ডাই অক্সাইডকে। বন্ধুরা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই করে উত্তর করার চেষ্টা করে দেখো। বলেছে নগ্ন জিন, দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নগ্ন জিন অ্যামাইনো অ্যাসিডকে বলা হয়, নিউক্লিক অ্যাসিডকে বলা হয়, হরমোনকে বলা হয়, সালফার ডাই অক্সাইডকে বলা হয়। দেখো
অ্যামাইনো অ্যাসিডকে নয়, হরমোনিকেও না, সালফার ডাই অক্সাইডকেও না, নিউক্লিক অ্যাসিডকে কিন্তু নগ্ন জিন বলা হয়। ওকে, চলো নেক্সট। খুবই তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেবো সময় না নষ্ট করে। তো বন্ধুরা দেখো, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? দেখো বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত বলেছে, 20.06 ভাগ, 0.03 ভাগ, 0.09 ভাগ, 78.08 ভাগ। দেখো 78.08 ভাগ আমরা অবশ্যই জানি, নাইট্রোজেন কিন্তু 78.08 ভাগ রয়েছে, এবং 20.6 ভাগ হচ্ছে অক্সিজেন। আর কার্বন ডাই অক্সাইড কত রয়েছে বন্ধুরা? দেখো কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.03 ভাগ। ওকে, 0.03 ভাগ। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো, জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পুনর্গঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করাকে কি বলে? দেখো, জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পুনর্গঠিত বাস্তুতন্ত্রে, অর্থাৎ প্রাকৃতিক বাস্তুতন্ত্রে তার নিজস্ব বাস্তুতন্ত্রে যখন সংরক্ষণ করা হয় তখন তাকে কি বলা হয়? তাকে ইনসিটু, এক্সিটু, ট্রানসিটু না ইন্টারনসিটু? দেখো, নিজস্ব বাস্তুতন্ত্রে যখন করা হবে তখন সেটাকে বলা হচ্ছে কি ইনসিটু। ওকে, তখন তাকে বলা হয় ইনসিটু। আর জীবদেরকে যদি নিয়ে গিয়ে কোনো কৃত্রিম উপায়ে কৃত্রিমভাবে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি এক্সিটু। মাথায় রাখতে হবে। ওকে, তাহলে নিজস্ব প্রাকৃতিক তার বাস্তুতন্ত্রের মধ্যে যদি সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি ইনসিটু, এবং যদি কৃত্রিম উপায়ে তাকে সরিয়ে নিয়ে গিয়ে তাকে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে এক্সিটু। যেমন ইনসিটুর উদাহরণ হচ্ছে কি অভয়ারণ্য, আর এক্সিটুর উদাহরণ কি হচ্ছে? এক্সিটুর উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা। চলো নেক্সট। দেখো বন্ধুরা, 17 নম্বর কোশ্চেনটি কি বলেছে? বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে, 1892 সালে, 1982 সালে, 2001 সালে? দেখো, বসুন্ধরা সম্মেলন হয়েছিল কিন্তু 1992 সালে। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো, একটি জলবাহিত রোগ হলো, একটি জলবাহিত রোগ কি? দেখো, ম্যালেরিয়া, টাইফয়েড, হেপাটাইটিস বি, ব্রঙ্কাইটিস। দেখো, একটি জলবাহিত রোগ কিন্তু তোমরা সবাই জানো কি টাইফয়েড। ওকে, নেক্সট। একটি বিয়োজক শ্রেণীর জীবের উদাহরণ, একটি বিয়োজক শ্রেণীর জীবের উদাহরণ। দেখো, কলসপত্রী, ছত্রাক, মিউকর, পিপল। দেখো, একটি বিয়োজক শ্রেণীর জীব কোনটি বলো তো বন্ধুরা? একদম রাইট উত্তর, ছত্রাক। নেক্সট, পরেরটা দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত আর্সেনিকের ঊর্ধ্বসীমা কত? অর্থাৎ একটা পানীয় জলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী তার আর্সেনিকের ঊর্ধ্বসীমা কত? দেখো, 0.05, 0.06, 0.5 মিলিগ্রাম, 0.07 মিলিগ্রাম। ওকে, সব মিলিগ্রামে। তাহলে দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত আর্সেনিকের ঊর্ধ্বসীমা কিন্তু বন্ধুরা দেখো এরটা হয়ে যাবে সঠিক উত্তর, 0.05 মিলিগ্রাম। ওকে, নেক্সট, পরেরটা। দেখো বন্ধুরা, পরের প্রশ্ন চলে এসেছি, 21 নম্বর প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? রাজ্য বৃক্ষ কোনটি? দেখো, আম, শাল, ছাতিম, তাল। বন্ধুরা, আগের বারে 2022 সালে কিন্তু প্রশ্ন এসেছিল পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? তোমরা অবশ্যই সবাই জানো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি। ওকে, আর দেখো, আম, শাল, ছাতিম না তাল পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ? পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কিন্তু হচ্ছে কি ছাতিম। ওকে, নেক্সট, পরেরটা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? দেখো, রাজ্য ফুল গোলাপ, শিউলি, গাঁদা না পদ্ম? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল বন্ধুরা হয়ে যাচ্ছে কি শিউলি। নেক্সট, পরেরটা দেখো, বলছে রোগ নির্ণয়ের পর একজন ডাক্তারবাবু রোগীকে বললেন যে তার রক্তে হিমোগ্লোবিন কম আছে, আয়রনের ঘাটতি পূরণ করতে নিচের কোনটি খেতে হবে? দেখো, সিটের 2013 জুলাইয়ের প্রশ্ন এসেছিল এটি। দেখো, বলেছে যে একজন ডাক্তারবাবু রোগী দেখে তাকে বললেন যে রক্তে হিমোগ্লোবিন কম আছে, তাহলে আয়রনের ঘাটতি পূরণ করতে গেলে কোনটি খেতে হবে? দেখো, আমলা, সবুজ শাক, গুড়, চিনি, আমলা, ভাত, সবুজ শাক, গম, কমলা, গুড়, লেবু, মটর। দেখো, গুড় তো অবশ্যই খাওয়া যায়, কিন্তু এখানে মটর, লেবু এগুলো কিন্তু
হবে না আয়রনের ঘাটতি পূরণ করতে। সবুজ শাক খেলে আমাদের আয়রনের ঘাটতি পূরণ হয়, কিন্তু কমলা এগুলো দরকার নেই। চিনি, আমলা, ভাত, এটাও না। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি দেখো, আমলা, সবুজ শাক, গুড়। ওকে, তাহলে আমলা, সবুজ শাক, গুড় খেলে কিন্তু আয়রনের ঘাটতি অবশ্যই করে কমতে পারে। নেক্সট পরেরটা দেখো, বলছে মাউন্ট এভারেস্ট এর একটি অংশ, মাউন্ট এভারেস্ট একটি অংশ, সিটেট 2013 জুলাইয়ের প্রশ্ন, কার অংশ দেখো, মায়ানমার, ভারত, তিব্বত না নেপাল? দেখো মাউন্ট এভারেস্ট আমরা সবাই জানি কি নেপালের একটি অংশ, তাই তো। চলো নেক্সট পরেরটা দেখো, রামসর সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? বন্ধুরা তোমরা যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই করে প্রত্যেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি ভালো লাগে অবশ্যই করে একটা করে লাইক করে দাও। তোমাদের লাইক কিন্তু আমাদেরকে অনেকটা করে মোটিভেট করে। ওকে, তো বন্ধুরা দেখো 25-এর কি বলেছে, রামসর সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? 1871, 1971, 1917, 1970। দেখো বন্ধুরা 1971 সালে কিন্তু রামসর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তাহলে 1971 সালে রামসর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট পরেরটা কি বলেছে, কোন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত? কোন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত? দেখো নাইট্রোজেন, মিথেন, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। বন্ধুরা মার্স গ্যাস নামে কিন্তু পরিচিত কি মিথেন। ওকে, মিথেন গ্যাস হচ্ছে মার্স গ্যাস নামে পরিচিত। নেক্সট পরেরটা, নিচের বা নিম্নের কোন রোগটি ভাইরাস ঘটিত নয়? নিম্নের কোন রোগটি ভাইরাস ঘটিত নয়? দেখো এনকেফালাইটিস, পিত জ্বর, চিকুনগুনিয়া, নিউমোনিয়া। ভাইরাস ঘটিত নয়। দেখো এনকেফালাইটিস কিন্তু ভাইরাস ঘটিত, পিত জ্বর অবশ্যই ভাইরাস ঘটিত, চিকুনগুনিয়া অবশ্যই ভাইরাস ঘটিত, নিউমোনিয়া কিন্তু ভাইরাস ঘটিত নয়। ওকে, নেক্সট যৌথ বন কর্মসূচি পশ্চিমবঙ্গের কোথায় প্রথম শুরু হয়? যৌথ বন কর্মসূচি পশ্চিমবঙ্গের কোথায় প্রথম শুরু হয়? দেখো জঙ্গলমহল, কলাইকুণ্ডাই, আড়াবাড়ি না সবং? দেখো যৌথ বন কর্মসূচি অবশ্যই সবাই জানো তোমরা আড়াবাড়ি। ওকে, আড়াবাড়িতে কিন্তু যৌথ বন কর্মসূচি পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়েছিল। নেক্সট পরেরটা 29 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড থাকে? তাহলে কোন কোন অধাতব মৌলের অক্সাইড থাকে ধোঁয়াতে? সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, সালফার, নাইট্রোজেন, কার্বন, অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, নিকেল, কোবাল্ট, মার্কারি। দেখো ধোঁয়াতে কিন্তু থাকে বন্ধুরা সালফার, নাইট্রোজেন, কার্বন। ওকে, পরেরটা নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? দেখো মেলানিন, ভিটামিন, আল্ট্রাভায়োলেট রশ্মি, কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? ত্বকের ক্যান্সারের জন্য দায়ী দেখো আল্ট্রাভায়োলেট রশ্মি। নেক্সট বলছে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় কোন গাছের ছালে? দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় দেখো আম, সিংকনা, অর্জুন, তামাক। হার্টের অসুখ কমানোর কিন্তু ওষুধ যে গাছের ছালে পাওয়া যায় সেটা হচ্ছে কি অর্জুন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়। নেক্সট পরেরটা দেখো আলিয়া সৃষ্টির জন্য দায়ী জৈব গ্যাসটি হলো? দেখো আলিয়া সৃষ্টির জন্য দায়ী জৈব গ্যাসটি কি? ফসফিন, ইথেন, মিথেন, ইথিলিন। আলিয়া সৃষ্টির জন্য দায়ী কিন্তু বন্ধুরা যে গ্যাসটি সেটি হচ্ছে কি মিথেন। ওকে, মিথেন গ্যাসের জন্য কিন্তু আলিয়া সৃষ্টি হয়। চলো নেক্সট ডাস্ট বাউল কথাটি কোন ঘটনার সাথে সম্পর্কিত? ডাস্ট বাউল দেখো জলাভূমি বুঝিয়ে ফেলা, মৃত্তিকা ক্ষয়, জীবন বৈচিত্র্য হ্রাস, পারমাণবিক বিস্ফোরণ। দেখো ডাস্ট বাউল কিন্তু বন্ধুরা তোমরা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে কি মৃত্তিকা ক্ষয়। ওকে, মৃত্তিকা ক্ষয়ের সঙ্গে কিন্তু সম্পর্কিত। নেক্সট পরেরটা কি বলেছে দেখো সবচেয়ে হালকা ধাতু হলো, সবচেয়ে হালকা ধাতু কি? লিথিয়াম, ব্রোমিন, পারদ, সোডিয়াম। সবচেয়ে হালকা ধাতু কি? লিথিয়াম। লিথিয়াম হয়ে গেল কি সবচেয়ে হালকা ধাতু। নেক্সট
দেখো লাফিং গ্যাস বলা হয় কোন গ্যাসকে? লাফিং গ্যাস বলা হয় নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইড। লাফিং গ্যাস বলা হয় বন্ধুরা নাইট্রাস অক্সাইডকে কিন্তু লাফিং গ্যাস বলা হয়। নেক্সট 36 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। প্রচলিত শক্তির উদাহরণ পারমাণবিক শক্তি, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস, কোনোটিই নয়। তাহলে একটি প্রচলিত শক্তির উদাহরণ কি? একটি প্রচলিত শক্তির উদাহরণ হচ্ছে কি? প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্ন দেখো 37 নম্বর কোশ্চেন কি বলেছে, খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে মানুষ কোন রোগে আক্রান্ত হয়? খাদ্যের আয়োডিনের অভাব ঘটলে মানুষ কোন রোগে আক্রান্ত হয়? অ্যানিমিয়া, গয়ডার, সিরোসিস না ডার্মাটাইটিস? দেখো আয়োডিনের অভাবে কিন্তু বন্ধুরা যে রোগটি হয় সেটা হচ্ছে কি? গয়ডার। ওকে, আয়োডিনের অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে কি? গয়ডার রোগ। নেক্সট পরেরটা দেখো, সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়? সল্ক টিকা দেখো পোলিও, হাম, গুটি বসন্ত না রুবেলা? দেখো সল্ক টিকা কিন্তু পোলিও রোগের টিকা বা পোলিও রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। ওকে, মনে রাখতে হবে সল্ক টিকা পোলিও রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট দেখো নিম্নলিখিত কোন গাছের কাণ্ড পাতার কাজ করে? কোন গাছের কাণ্ড পাতার কাজ করে? দেখো পদ্ম, স্বর্ণলতা, শিমুল, ফণিমনসা। দেখো তোমরা সবাই জানো কিন্তু ফণিমনসার যে গাছ রয়েছে সেই গাছের পাতা কিন্তু কাণ্ড রূপে পরিবর্তিত হয়ে গেছে, কাঁটা জাতীয় যে সকল কাণ্ড। ওকে, সেই আমরা সবাই জানি যে ফণিমনসা হচ্ছে কি এমন একটি গাছ যে গাছের কাণ্ড হচ্ছে পাতার কাজ করে। ওকে, দেখো 40 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত রোগগুলির মধ্যে মশা দ্বারা সৃষ্ট রোগের একটি গ্রুপ নির্বাচন করুন। মশা দ্বারা সৃষ্ট রোগ কোনগুলো সেটা একটা গ্রুপ দিয়ে নির্বাচন করতে বলেছে। দেখো সিটেট 2012 নভেম্বরের প্রশ্ন বলছে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, টাইফয়েড। দেখো টাইফয়েড রোগ কিন্তু মশার দ্বারা হয় না, তাহলে এইটা কিন্তু বাদ চলে গেল। কলেরাও মশার দ্বারা হয় না। এবারে ম্যালেরিয়া, এখানে আবার কলেরা, টাইফয়েড দেয়, তাহলে এটাও হবে না। তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো ইয়েরটা, অর্থাৎ ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকেনগুনিয়া। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া এই তিনটি রোগ কিন্তু মশা দ্বারা সৃষ্টি হয়। দেখো 41 নম্বর প্রশ্ন, মিড ডে মিলের রান্নার যে লবণ ব্যবহৃত হয় তার ফর্মুলা হলো, অর্থাৎ মিড ডে মিলের রান্নার ক্ষেত্রে যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণের ফর্মুলা কি? বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে এখনো ভিডিওগুলো দেখছো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু এইরকম নতুন নতুন আপডেটগুলো অবশ্যই মিস করে যাবে। আর এইরকম কিন্তু প্রশ্ন প্র্যাকটিস সেট ম্যারাথন ক্লাস অবশ্যই তোমরা পরীক্ষা পর্যন্ত পাবে, তাই প্রত্যেকে বলছি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করো না। তোমরা যদি পিডিএফগুলো পেতে চাও অবশ্যই করে টেলিগ্রাম গ্রুপ যুক্ত হয়ে যাও, ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, না হলে কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই করে লিঙ্ক তোমরা যুক্ত হয়ে যাও। আর প্রত্যেকে একটু লাইক করে দাও, ভালো লাগলে সঙ্গে সঙ্গে কমেন্ট করো কেমন লাগছে এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই করে একটু চট করে শেয়ার করে দাও। দেখো মিড ডে মিলের রান্নার যে লবণ ব্যবহৃত হয় তার ফর্মুলা কি? দেখো NaCl, KCl, MgCl2, CaCl2। দেখো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো মিড ডে মিলে রান্নার যে লবণ ব্যবহৃত হয় সেই লবণ কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড। ওকে, NaCl। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, ভালভাডোর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভালভাডোর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দেখো গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, কর্ণাটক। ভালভাডোর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বন্ধুরা? প্রত্যেকে উত্তরটা করার চেষ্টা করে। দেখো ভালভাডোর জাতীয় উদ্যান কিন্তু অবস্থিত বন্ধুরা গুজরাটে। নেক্সট কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হয়? তাহলে প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন কাকে বলা হচ্ছে? দেখো হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, অক্সিজেন স্তর, ওজোন স্তর। দেখো প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন কিন্তু বলা হচ্ছে কি কাকে বলা হচ্ছে? দেখো
ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা অর্থাৎ সূর্যের যে অতিবেগুনি রশ্মি এখানে কিন্তু শোষিত হয় কিছুটা হলেও, তাই একে কিছু ন্যাচারাল সানস্ক্রিন বা প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ওকে, নেক্সট 44 নম্বর প্রশ্ন কি বলেছে, চিপকো আন্দোলনের প্রধান নেতা ছিলেন। চিপকো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন, আমরা কিন্তু প্রথম দিকে আলোচনা করেছি, মেধা পাটেকর, অমৃতা দেবী, সুন্দরলাল বহুগুণা, বাবা আমতে। দেখো চিপকো আন্দোলনের কিন্তু প্রধান নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। ওকে, সুন্দরলাল বহুগুণা কিন্তু চিপকো আন্দোলনের প্রধান নেতা ছিলেন। নেক্সট, নিম্নলিখিত উদ্ভিদের মৃতজীবী পুষ্টি দেখা যায়। কোন উদ্ভিদের মধ্যে মৃতজীবী পুষ্টি দেখা যায়? দেখো চারটে অপশন রয়েছে, ছত্রাক, লাইকেন, স্বর্ণলতা, সূর্য শিশির। দেখো মৃতজীবী পুষ্টি দেখা যায় কিন্তু বন্ধুরা, বলো তো তোমরা, লাইকেন, একদম রাইট অ্যান্সার হয়ে গেল কি লাইকেন। নেক্সট, ইভিএস এর সংক্ষিপ্ত রূপটি বোঝায়। ইভিএস এর সংক্ষিপ্ত রূপ বলতে কি বোঝায়? দেখো সিটেট 2014 সেপ্টেম্বরের কোশ্চেন এসেছিল। দেখো পরিবেশগত দক্ষতা, পরিবেশ বিজ্ঞান, পরিবেশগত উৎস, পরিবেশগত অধ্যয়ন। দেখো ইভিএস এর সংক্ষিপ্ত রূপ বলতে কিন্তু পরিবেশের যে সকল উৎস রয়েছে সেই উৎসগুলিকে কিন্তু সংক্ষিপ্ত রূপ বলতে, ইভিএস এর সংক্ষিপ্ত রূপ বলতে সেটাই বোঝায় যে পরিবেশের উৎসগুলিকে বোঝায়। ওকে, নেক্সট, দেখো হিউম্যান ভলক্যানোস নামে পরিচিত, হিউম্যান ভলক্যানোস নামে পরিচিত কে? দেখো স্ক্যাবার, সাইক্লোন, চিমনি, আগ্নেয়গিরি। দেখো মানুষের তৈরি হচ্ছে চিমনি, যে চিমনি দিয়ে ধোঁয়া সবসময় নির্গত হয়, তাই তো, সেই চিমনিকে কিন্তু হিউম্যান ভলক্যানোস বলা হয়, অর্থাৎ কি মানুষের সৃষ্ট কিন্তু আগ্নেয়গিরি। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই মে, 7ই মার্চ, 7ই এপ্রিল, 7ই জুন। দেখো 7ই এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। নেক্সট, পরেরটা, পপুলেশন পিসিওনিজম তত্ত্বের জনক কে? দেখো কার্ল মার্কস, ম্যালথাস, বিজু গানিয়ার, থমসন। দেখো পপুলেশন পিসিওনিজম তত্ত্বের জনক হচ্ছে কি ম্যালথাস। ওকে, ম্যালথাস হচ্ছে পপুলেশন পিসিওনিজম তত্ত্বের জনক। নেক্সট, দেখো বন্ধুরা শেষ প্রশ্ন আজকের 50 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন প্রাণীর সামনে দাঁত সারা জীবন বাড়তে থাকে? দেখো টেরমাইট, টিকটিকি, ইঁদুর, কাঠবিড়ালি। বন্ধুরা আশা করি প্রত্যেকের আজকের এই প্র্যাকটিস সেটটি ম্যারাথন ক্লাস অবশ্যই ভালো লেগেছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। ওকে, 50টি প্রশ্ন, পরীক্ষার আসার মতো কিন্তু প্রশ্ন রয়েছে, তাই প্রত্যেকে বলবো তোমরা অবশ্যই করে, তারা এখনো সাবস্ক্রাইব করো, চটপট সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও কোথায় কোনো যদি সমস্যা থাকে বা কেমন লাগলো এবং তোমার 50-এর মধ্যে কত পাচ্ছ তোমরা অবশ্যই করে কমেন্টে জানাও। আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমরা এই ভিডিওর সমস্ত পিডিএফ গুলো পাওয়ার জন্য। ওকে, তো বন্ধুরা দেখো নিচের কোন প্রাণীর সামনের দাঁত সারা জীবন বাড়তে থাকে? দেখো টেরমাইট, টিকটিকি, ইঁদুর, কাঠবিড়ালি। দেখো এখানে সঠিক উত্তর কিন্তু বন্ধুরা দেখো কাঠবিড়ালির দাঁত কিন্তু সারা জীবন ধরে বাড়তে থাকে। ওকে, তো বন্ধুরা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রত্যেকে ভালো থেকো, পড়তে থেকো এবং আমার সঙ্গে এভাবে জুড়ে থাকো ও ভিডিওগুলো দেখতে থেকো। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।